প্রাচীরের ধারে যে কয়টা ঘর লইয়া বিজয়ার জমিদারির কাজকর্ম চলিত, তাহার সম্মুখেই একসার ঘন পল্লবের লিচু গাছ থাকায় বসতবাটির উপরের বারান্দা হইতে ঘরগুলার কিছুই প্রায় দেখা যাইত না। তাছাড়া পূর্ব দিকের প্রাচীরের গায়ে যে ছোট দরজাটা ছিল, তাহা দিয়া যাতায়াত করিলে কর্মচারীদের কে কখন আসতেছে যাইতেছে তাহার কিছুই জানিবার জো ছিল না। সেই অবধি দয়াল বাড়ির মধ্যে আর আসেন নাই। কাজ করিতে কাছারিতে আসেন কিনা সংকোচবশত সে সংবাদও বিজয়া লয় নাই। এবং বিলাস বিহারী যে এদিক মারান না, তাহা কাহাকেও কোনো প্রশ্ন না করিয়াই সে শতসিদ্ধের মতো মানিয়া লইয়াছিল। মধ্যে শুধু একদিন সকালে মিনিট 10 জন্য রাসবিহারী দেখা করিতে আসিয়াছিলেন, কিন্তু সাধারণভাবে 2-4টা অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয় নাই। মানুষের অন্তরের কথা অন্তর্যামী জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহার্দ্য লইয়া সেদিন তিনি পুত্রের বিরুদ্ধে ওকালতি করিয়া গিয়াছিলেন, কোনো অজ্ঞাত কারণে সে ভাব তাহার পরিবর্তিত হইয়াছে নিশ্চয় বুঝিয়া বিজয়া উদ্বেগ অনুভব করিয়াছিল। মোটের উপর সবটুকু জড়াইয়া একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তাহার দিন কাটিতেছিল। এমন করিয়া আরো কয়েকদিন কাটিয়া গেল। আজ অপরাহ্ন বেলায় বিজয়া বাটির কাছাকাছি নদীর তীরে একটুখানি বেড়াইবার জন্য একাকী বাহির হইতেছিল। বৃদ্ধ নায়েব মশাই একতারা খাতাপত্র বগলে লইয়া সুমুখে আসিয়া দাঁড়াইল এবং ভক্তিভরে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, মা কি কোথাও বার হচ্ছেন? কানাই সিং কই? বিজয়া হাসি মুখে বলিল, এই কাছেই একটুখানি নদীর তীরে ঘুরে আসতে যাচ্ছি, দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? নায়েব কহিল, একটু ছিল মা, না হয় কালকেই হবে। বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই বিজয়া পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, দরকার যদি একটুখানি হয় তো আজই বলুন না, অত খাতাপত্র নিয়ে কোথায় চলেছেন? নায়েব সেইগুলাই দেখাইয়া কহিল, আপনার কাছেই এসেছি। গত বছরের হিসাবটা সারা হয়েছে, মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে। তাছাড়া ছোটবাবু হুকুম দিয়েছেন হালসনের জমা খরচটাতেও রোজ তারিখে আপনার সই নেওয়া চাই। জয়া অতিমাত্রায় বিস্মিত হইয়া ফিরিয়া আসিয়া বাহিরের ঘরে বসিল। নায়েব সঙ্গে আসিয়া টেবিলের উপর সেগুলো রাখিয়া দিয়া একখানা খুলিবার উদ্যোগ করিতেই বিজয়া বাধা দিয়া প্রশ্ন করিল, এ হুকুম ছোটবাবু কবে দিলেন? আজ সকালে দিয়েছেন। আজ সকালে তিনি এসেছিলেন? তিনি তো রোজই আসেন। এখন কাছারি ঘরে আছেন? নায়েব ঘাড় নাড়িয়া কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তিনি এইমাত্র চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অবিদিত ছিল না। নায়েব বিজয়া প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া ধীরে ধীরে অনেক কথাই কহিল। বিলাস বিহারী প্রত্যহ ঠিক 11টার সময় কাছারিতে উপস্থিত হন। কাহারও সহিত বিশেষ কোনো কথাবার্তা কহেন না। নিজের মনে কাজ করিয়া 5টার সময় বাড়ি ফিরিয়া যান। দয়ালবাবুর বাটিতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাহার আসিবার আবশ্যকতা নাই বলিয়া তাহাকে ছুটি দিয়াছেন, ইত্যাদি অনেক ব্যাপার মনিবের গোচর করিল। বিজয়া লজ্জিত মুখে নীরবে সমস্ত কাহিনী শুনিয়া বুঝিল বিলাস এই নতুন নিয়ম নিদারুণ অভিমান বশেই প্রবর্তিত করিয়াছে। তথাপি এমন কথাও কহিল না যে যাহা সই লইয়া কাজ চলিতেছিল আজও চলিবে, তাহার নিজস্বই অনাবশ্যক। বরঞ্চ বলিল, এগুলো থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন। বলিয়া নায়েবকে বিদায় দিয়া সেইখানি স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরে দিনের আলো ক্রমশ নিবিয়া আসিল এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হইয়া উঠিল। তথাপি তাহার উঠিবার লক্ষণ দেখা গেল না। আরো কতক্ষণ যে সে এমনি একভাবে বসিয়া কাটাইতো বলা যায় না। কিন্তু বেহারা আলো হাতে করিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্ত্রীকে একাকী দেখিয়া যেমন চমকিয়া উঠিল, বিজয়া নিজেও তেমনি লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং বাহিরে আসিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেল। যে জিনিসটি তাহার চোখে পড়িল সে তাহার সুদূর কল্পনারও অতীত। সে কি কোনো কারণে কোনো ছলেও আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায়ান্ধকারেও স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ লইয়া গেটের মধ্যে প্রবেশ করিয়াছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলিয়া এই দিকেই আসিতেছে।
আজ আর তাহাকে পুলিশ কর্মচারী বলিয়া ভুল হয় নাই, কিন্তু আনন্দে সে অপরিমিত দীপ্ত রেখাটিকে যেন তাহার বিশ্বজোড়া ভয় ও নিরাশার অন্ধকার চক্ষের পলকে গিলিয়া ফেলিল। গাছপালায় ঘেরা আঁকামাকা পথের মাঝে মাঝে তাহার দেহ অদৃশ্য হইতে লাগিল বটে, কিন্তু পথের কাঁকরে তাহার জুতার শব্দ ক্রমেই সন্নিকটবর্তী হইতে লাগিল। বিজয়া মনে মনে বুঝিল তাহাকে অভ্যর্থনা করিয়া বসানো ভয়ানক অন্যায়, কিন্তু দ্বারের বাহির হইতে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য। এই অবস্থা সংকট হইতে পরিত্রাণের উপায় কোনো দিকে খুঁজিয়া না পাইয়া সে মুহূর্তে পথের মাকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ ঋজু দেহ তাহার সম্মুখে আসিয়া পড়িল। সেই মুহূর্তেই সে পিছন ফিরিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করে নাই, নিজের মনে চলিয়াছিল। অকস্মাৎ সাহেব দেখিয়া ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু সাহেবের প্রশ্নে চিনিতে পারিয়া আশ্বস্ত এবং নিরুদ্বিগ্ন হইয়া জবাব দিল, হ্যাঁ, উনি বাহিরের ঘরেই আছেন, বলিয়া চলিয়া গেল। প্রশ্ন এবং উত্তর দুই বিজয়ার কানে গেল। ক্ষণিক পরেই ঘরে ঢুকিয়া নরেন্দ্র নমস্কার করিল। লাঠি এবং টুপি টেবিলের উপর রাখিয়া সহাস্যে কহিল, এই যে দেখছি আমার ওষুধে চমৎকার ফল হয়েছে, বাহ। ক্ষণিক পূর্বেই বিজয়া মনে মনে ভাবিয়াছিল, আজ বুঝি সে চোখ তুলিয়া চাহিতেও পারিবে না, একটা কথার জবাব পর্যন্ত তাহার মুখে ফুটিবে না। কিন্তু আশ্চর্য এই যে এই লোকটির কেবল কণ্ঠস্বর শুনিবা মাত্রই শুধু যে তাহার দ্বিধা সংকোচই ভোজবাজির মতো অন্তর্হিত হইয়া গেল তাই নয়, তাহার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুর বাঁধা বিনা তারের উপর কে যেন না জানিয়া আঙুল বুলাইয়া দিল। এবং এক মুহূর্তে বিজয়া তাহার সমস্ত বিষাদ বিস্তৃত হইয়া বলিয়া উঠিল, কি করে জানলেন? আমাকে দেখে না কারো কাছে শুনে? নরেন্দ্র বলিল, শুনে। কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার ওপর একবার চোখ বুলিয়ে ছিঁড়ে ফেলে দিলেও অর্ধেক কাজ হয়? বলিয়া নিজের রসিকতায় প্রফুল্ল হইয়া অট্টহাস্যে ঘর কাঁপাইয়া তুলিল। হা 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 হা। বিজয়া বুঝিল সে দয়ালের কাছে সমস্ত শুনিয়াই তবে আজ ব্যঙ্গ করিতে আসিয়াছে, তাই এই অসঙ্গত উচ্চহাস্যে মনে মনে রাগ করিয়া ঠোক্কর দিয়া বলিল, ও তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্যে দয়া করে আবার ওষুধ দিতে এসেছেন? খোঁচা খাইয়া নরেনের হাসি থামিল। কহিল, বাস্তবিক বলছি, এ এক আচ্ছা তামাশা। বিজয়া কহিল, তাই বুঝি এত খুশি হয়েছেন? নরেনের মুখ গম্ভীর হইল। কহিল, খুশি হয়েছি? একেবারে না। অবশ্য এ কথা একেবারে অস্বীকার করতে পারিনে যে শুনেই প্রথমে একটু আমোদ বোধ করেছিলাম, কিন্তু তারপরেই বাস্তবিক দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয় সত্যি, অকারণে খামোখা রেগে উঠে পরকে অপমান করে বসেন, কিন্তু তাই বলে আপনিও যে অসহিষ্ণু হয়ে কতকগুলো অপমানের কথা বলে ফেলবেন, সেও তো ভালো নয়। ভেবে দেখুন দেখি, কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবিকই শুনে অত্যন্ত দুঃখিত হয়েছি। আমার জন্য আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। এই লোকটির হৃদয়ের পবিত্রতায় বিজয়া মনে মনে মুগ্ধ হইয়া গেল। তথাপি পরিহাসের ভঙ্গিতে কহিল, কিন্তু হাসিও চাপতে পারছেন না, বলিয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেন জোর করিয়া এবার ভয়ানক গম্ভীর হইয়া কহিল, কেন, আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনাদের সম্বন্ধে কিছুই জানতাম না। একটুখানি চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, সেই দিনই নিচে তার বাবা সমস্ত কথা জানিয়ে বললেন ঈর্ষা। দয়ালবাবুও কাল তাই বললেন। শুনে আমি কি লজ্জা পেয়েছি বলতে পারিনি, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করবার মতো কি আমার আছে আমি তাও তো ভেবে পাইনি। আপনারা ব্রাহ্ম সমাজের, আবশ্যক হলে সকলের সঙ্গেই কথা কন, আমার সঙ্গেও কয়েছেন। এতে এমন কি দোষ তিনি দেখতে পেয়েছেন আমি তো খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা মাফ করবেন। আর ওই বাংলায় কি বলে, অভিনন্দন। আমি আপনাকে তাই জানিয়ে যাচ্ছি, আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করিতে গিয়াও যে বিজয়া সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করে নাই, বিজয়া তাহা লক্ষ্য করিয়াছিল। কিন্তু তাহার শেষ কথাটায় বিজয়ার দুই চক্ষু অকস্মাৎ অশ্রু প্লাবিত হইয়া গেল।
সে ঘাড় ফিরাইয়া কোনো মতে চোখের জল সামলাইতে লাগিল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়া নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা, সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? বিজয়া রুদ্ধস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। নরেন বলিল, তা বটে, দামের কথাটা তো তাকে দিয়ে বলে পাঠাননি, তাহলে তো আমার। বিজয়া কহিল, না, জ্বরের উপর আমার ভুল হয়েছিল, কিন্তু সে ভুলের শাস্তিও তো আপনি আমাকে কম দেননি। নরেন লজ্জিত হইয়া কহিল, কিন্তু কালীপদ যে বললে। বিজয়া বাধা দিয়া বলিল, সে আমি শুনেছি, কিন্তু যাই কেন না সে বলুক, আপনাকে উপহার দেবার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা কি করে আপনি বিশ্বাস করলেন? আর সত্যি তাই যদি করে থাকি, নিজের হাতে কেন শাস্তি দিলেন না? কেন চাকরকে দিয়ে আমার অপমান করলেন? আপনার আমি কি করেছিলাম? বলিতে বলিতেই তাহার গলা যেন ভাঙিয়া আসিল। নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হইয়া বিজয়ার মুখের পানে চাহিয়া দেখিল। সে ঘাড় ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া আছে। মুখ তাহার চোখে পড়িল না, চোখে পড়িল শুধু তাহার গ্রীবার উপর হীরার কণ্ঠির একটুখানি। দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করিতেছে। উভয়ই কিছুক্ষণ মৌন থাকার পর নরেন্দ্র ক্ষুণ্ণ কণ্ঠে ধীরে ধীরে কহিল, কাজটা যে আমার ভালো হয়নি সে আমি তখনই টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। কালীপদর দোষ কি? তার উপর রাগ করা কিছুতেই আমার উচিত হয়নি। আবার আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, দেখুন, এই ঈর্ষা জিনিসটা যে কত মন্দ এবার আমি ভালো করেই টের পেয়েছি। ও যে শুধু নিজের ঝোঁকেই বেড়ে চলে তাই নয়, সংক্রামক ব্যাধির মতো অপরকেও আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবুর আর কিছু হতেই পারে না। তার বাবাও সেজন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন যে আমার নিজেরও তখন বড় কম ভুল হয়নি। বিজয় মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আপনার ভুল কিরকম? নরেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবে উত্তর দিল, আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যিই ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনেই সবাই বুঝতে পেরেছিল। তার উপর রাসবিহারীবাবু যখন নিচে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ দুঃখটা আমার যেন বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয়ই কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কারুকে হিংসা করে না। আপনাকে আজ আমি যথার্থই বলছি। তারপর 8-10 দিন বোধ করি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা শুধু আপনাকেই ভাবতুম, আর আপনার অসুখে সেই কথাগুলোই মনে পড়ত। তাই তো বলছিলাম, এ কি ভয়ানক ছোঁয়াচে রোগ, কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্রি আপনার কথাই শুধু মনের মধ্যে ঘুরে বেড়ায়। এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, 2-3 দিন এই পথে অনর্থক হেঁটে গেছি কেবল আপনাকে দেখবার জন্যে। দিন কতক সে আচ্ছা পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল, বলিয়া সে হাসিতে লাগিল। বিজয় মুখ ফিরাইয়া চাহিল না, একটা কথার জবাব দিল না, নীরবে উঠিয়া পাশের দরজা দিয়া বাটির ভিতরে চলিয়া গেল এবং আর একজনের মুখের হাসি চক্ষের পলকে নিবিয়া গেল। যে পথে সে বাহির হইয়া গেল সেই অন্ধকারের মধ্যে নির্নিমেষে চাহিয়া নরেন হতবুদ্ধি হইয়া শুধু ভাবিতে লাগিল, না জানিয়া এ আবার কোন নূতন অপরাধে সে সৃষ্টি করিয়া বসিল। সুতরাং বেহারা আসিয়া যখন কহিল, আপনি যাবেন না, আপনার চা তৈরি হচ্ছে, তখন নরেন ব্যস্ত হইয়াই বলিয়া উঠিল, আমার চা দরকার নেই তো, কিন্তু মা আপনাকে বসতে বলে দিলেন, বলিয়া বেহারা চলিয়া গেল। ইহাও নরেন্দ্রকে কম আশ্চর্য করিল না। প্রায় মিনিট 15 পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া বিজয়া প্রবেশ করিল। সে যে সহস্র চেষ্টা করিয়াও তাহার মুখের উপর হইতে রোদনের ছায়া মুছিয়া ফেলিতে পারে নাই তাহা অস্পষ্ট দীপালোকে হয়তো আর কাহারও চোখে ধরা পড়িত না, কিন্তু ডাক্তারের অভ্যস্ত চক্ষুকে সে ফাঁকি দিতে পারিল না। কিন্তু এবার আর সে সহসা কোনো মন্তব্য প্রকাশ করিয়া বসিল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয়ে সতর্ক হইতে শিখিয়াছিল। যেদিন প্রায় অপরিচিত হইয়াও অন্তরে সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করিতে না পারিয়া হাত দিয়া বিজয়ার মুখ তুলিয়া ধরিয়াছিল, আজ আর তাহার সেদিন ছিল না। তাই সে চুপ করিয়াই রহিল।
চাকর টেবিলের উপর চা রাখিয়া দিয়া চলিয়া গেল। বিজয়া তাহারই পাশে খাবারের থালা রাখিয়া নিজের জায়গায় গিয়া বসিল। নরেন তৎক্ষণাৎ থালাটা কাছে টানিয়া লইয়া এমনি ভাবে আহারে মন দিল যেন এই জন্যই সে প্রতীক্ষা করিতেছিল। মিনিট ৫-৬ নিঃশব্দে কাটিবার পর বিজয়াই প্রথমে কথা কহিল। নীরবতার গোপন ভার আর সে সহিতে না পারিয়া হঠাৎ যেন জোর করিয়াই হাসিয়া বলিল, কই, আপনার সেই পাগলা ভূতটার কথা শেষ করলেন না? নরেন বোধ করি অন্য কথা ভাবিতেছিল, তাই সে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছেন? বিজয়া কহিল, সেই পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল, সে নেবে গেছে তো? এবার নরেনও হাসিয়া ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, গেছে। বিজয়া কহিল, যাক, তাহলে বেঁচে গেছেন বলুন, নইলে আরো কতদিন যে আপনাকে ঘোড়দৌড় করিয়ে নিয়ে বেড়াতো কে জানে। নরেন চায়ের পেয়ালা মুখে তুলিয়া লইয়া শুধু কহিল, হ্যাঁ। বিজয়া পুনরায় ভালো কিছু একটা বলিতে চাহিল বটে, কিন্তু হঠাৎ আর কথা খুঁজিয়া না পাইয়া কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া চুপ করিয়া গেল। পরের ঘাড়ের ভূত ছাড়ার আনন্দের জের টানিয়া চলা কিছুতেই আর তাহার শক্তিতে কুলাইল না। আবার কিছুক্ষণ পর্যন্ত সমস্ত ঘরটা স্তব্ধ হইয়া রহিল। নরেন ধীরে সুস্থে চায়ের বাটিটা নিঃশেষ করিয়া টেবিলের উপর রাখিয়া দিল। পকেট হইতে ঘুড়ি বাহির করিয়া বলিল, আর 10 মিনিট সময় আছে, আমি চললুম। বিজয় মৃদুস্বরে প্রশ্ন করিল, কলকাতায় ফিরে যাবার এই বুঝি শেষ ট্রেন? নরেন উঠিয়া দাঁড়াইয়া টুপিটা মাথায় দিয়া বলিল, আরো একটা আছে বটে, সেই কিন্তু ঘন্টা 1.5 পরে। চললুম, নমস্কার। বলিয়া লাঠিটা তুলিয়া একটু দ্রুতপদেই ঘর হইতে বাহির হইয়া গেল।